নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট। গ্রাউন্ড রিপোর্টের শুরুতেই একটু দিল্লির দিকে চোখ রাখবো, কারণ দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের দ্য ওয়াল ভেঙে চুরে নিঃশ্বাস করে ফেলল ভারতীয় জনতা পার্টি। 2013, 2015, তারপর 2020 অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হলেও 2025-এর নির্বাচনে আম আদমি পার্টি কিন্তু হেরে গেল। এক দশকের বেশি সময় ক্ষমতায় থাকার পরেও আপের এই হেরে যাওয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে, যার কারণও খুঁজে পাচ্ছি আমরা। হঠাৎ আম আদমি পার্টি কেন হারল? আজ প্রথম আধ ঘন্টা ধরে আমরা এই নিয়েই কথা বলবো, কারণ কোথাও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ দেখা যাচ্ছে কেজরিওয়াল ভাঙার, সেই একই জিনিসের পুনরাবৃত্তি কি 2026 সালে বাংলায় হবে? সবচেয়ে বড় কারণ আপ হেরে যাওয়ার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা, অর্থাৎ প্রমিসেস ওয়েন্ট আনফুলফিলড। আম জনতার কাছে বারবার বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে সামনে আসে। ভোটের আগে আরো বেশি করে প্রতিশ্রুতি হয়, এই করব সেই করব, কিন্তু আমাদের দেশের কিংবা আমাদের বিধানসভার যে স্ট্রাকচার, যে বিউরোক্রেসি স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কি রাজনৈতিক নেতাদের তাদের প্রতিশ্রুতি পূরণের ক্ষমতা দেয়? নাকি কোথাও কোষাগার, কোথাও বিউরোক্রেসির কারণে আটকে যায় এই প্রতিশ্রুতি পূরণের কাজ? যদি আটকে যায় তখন তার নেগেটিভ ইম্প্যাক্ট সরাসরি পড়ে কোনো দলের ইলেকটোরাল রেজাল্টসে, কিংবা ভোট বাক্সে তাদের ফল কেমন হবে তাতে। এমন একটা প্রতিশ্রুতি 2014 সালে আমরা শুনেছিলাম যে আমাদের প্রতিটি আম জনতা, প্রতিটি ভারতীয়র অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে। সেই প্রতিশ্রুতি কে দিয়েছিল সেটা এখনো আনক্লিয়ার। প্রথম দিকে মনে হয়েছিল এই প্রতিশ্রুতি ছিল ভারতীয় জনতা পার্টির, এবং এই প্রতিশ্রুতি দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী অবলিক অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পরবর্তীকালে বারবার বিজেপি এটা বলে এসেছে যে এই প্রতিশ্রুতি না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কালে দিয়েছেন। এবার দেখি অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের অক্ষমতার কারণেই হারের সব থেকে বড় কারণ, এমনটাই বলছে বিশেষজ্ঞদের রিপোর্ট। হারের সব থেকে বড় কারণ হিসেবে উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকরা যা বলছেন, প্রতিশ্রুতি পূরণ হয়নি তাই। অরবিন্দ কেজরিওয়াল মহিলা ভোটারদের অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষ বুঝতে পেরেছিল কেজরিওয়াল এইসব প্রতিশ্রুতি পূরণ করতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত সোরেন, ওমর আবদুল্লাহ বা সিদ্দারামাইয়া তারা প্রতিশ্রুতি পূরণ করতে সফল হয়েছেন, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল হয়তো সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। যেমন ধরুন নাগরিক সমস্যা। 2022-এর MCD নির্বাচনে বা মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি নির্বাচনে আপের জয় সাধারণের মধ্যে ছাপ ফেলতে পারেনি। খারাপ রাস্তা, পরিচ্ছন্নতাহীন, অপর্যাপ্ত জল সরবরাহের মতো অভিযোগের সুরাহা হয়নি। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সমস্ত সমস্যার সুরাহা হবে। 2025-এ ভোটের আগে অবধিও এই কোনো প্রবলেমের কিন্তু কোনো সলিউশন আম আদমি পার্টি দেখাতে পারেনি। মধ্যবিত্তের ভোট ভারতীয় জনতা পার্টির কাছে গেল কেন? কারণ বিশ্লেষকরা বলছেন দিল্লির মধ্যবিত্ত শ্রেণী এর আগে বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি ও লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছিল। মধ্যবিত্তরা এবার দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছে। আপের 9% ভোট সুইং করে চলে গিয়েছে বিজেপিতে। তাদের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টসরা রয়েছে, চিকিৎসক রয়েছে, সরকারি কর্মচারীরা রয়েছে, ব্যবসায়ীরা রয়েছে, এমনকি উচ্চ মধ্যবিত্তরাও রয়েছেন। এবং এই কারণ আপের হারের অন্যতম। সংঘাতের রাজনীতি ও দুর্নীতির অভিযোগের কারণে ভোট গিয়েছে বিজেপির দিকে, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাও আমরা জানি। 2012 সালের জুন মাস লোকপালের জন্য দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আন্দোলন থেকে উঠে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিশেষজ্ঞরা বলছেন সেই পরিচ্ছন্ন অরবিন্দ কেজরিওয়াল ভাবমূর্তি এখন আর নেই, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই প্রভাব পড়েছে এবারের নির্বাচনে। সবচেয়ে বড় আবগারি কেলেঙ্কারি।
অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন নির্মাণ সাম্প্রতিক ঘটনা এবং জেলে পাঠানো সত্ত্বেও পদত্যাগ না করার জেদের কারণে তার যে সৎ ভাবমূর্তি এতদিন তিনি বজায় রেখেছিলেন সেটা কোথাও ক্ষুণ্ণ হয়েছে। আর তার সঙ্গে অ্যান্টি ইনকাম্বেন্সি তো রয়েছে। অ্যান্টি ইনকাম্বেন্সি মানে প্রতিষ্ঠান বিরোধিতা। 10 বছরের বেশি ক্ষমতায় থাকার পর আম আদমি পার্টিকে এবার শক্তিশালী ক্ষমতা বিরোধী তরঙ্গের মুখোমুখি হতে হয়েছে, অর্থাৎ আ পাওয়ারফুল ওয়েভ দ্যাট ইজ অ্যান্টি এস্টাবলিশমেন্ট। বিনামূল্যে বিতরণের বিভিন্ন ঘোষণা করেছিল আপ। ইলেকট্রিসিটি থেকে শুরু করে, জল থেকে শুরু করে একাধিক সরবরাহর ঘোষণা করা হয়েছিল। আপের প্রতি মানুষের অসন্তোষ বেড়েছে এই কারণে, কারণ এই প্রতিশ্রুতিগুলো, এই প্রমিসগুলো আম আদমি পার্টি ফাইনালি ডেলিভার করতে পারেনি। যেমন ধরুন, বিনা পয়সায় 200 ইউনিট অবধি বিদ্যুতে ছাড়, কিন্তু যার বিদ্যুৎ কনজামশন 230 ইউনিট হয়েছে তাকে কিন্তু 230 ইউনিটের টাকা দিতে হচ্ছে। অনেকেই ভেবেছিলেন যে 200 ইউনিট অবধি ছাড় হয়েছে, তাহলে দিতে হবে মাত্র 30 ইউনিট, কিন্তু না। পরে দেখা গেল সেই ওই যে বড় বড় পাতার টার্মস এন্ড কন্ডিশনস এর মতো 200 ইউনিট অবধি যদি কনজামশন হতো তাহলেই আপনি ছাড়টা পেতেন। এই প্রতিশ্রুতি কিন্তু ক্লিয়ারলি আম আদমি পার্টি কিংবা অরবিন্দ কেজরিওয়াল আম জনতাকে বলেনি। এই কারণে আম আদমির প্রতি কিংবা আম আদমি পার্টির প্রতি আম জনতার অসন্তোষ বেড়েছে। আপ সম্পর্কে জনগণের মধ্যে ক্ষমতাসীন বিরোধী মনোভাব সামনে এসে পড়েছে এবং তারা কোথাও বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে বেছে নিলেন। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে, ভাবমূর্তি। আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সেই অরবিন্দ কেজরিওয়াল যখন 2012 সালে আন্না হাজারের সঙ্গে রামলীলা ময়দানে লোকপালের জন্য, লোকপাল বিলের জন্য অনশন করছেন, আন্না হাজারের পাশে বসে রয়েছেন, সেই সময়টা মনে করুন। রামলীলা ময়দানে ভিড়, আন্না হাজারেকে সবাই বলছে দ্বিতীয় গান্ধী। সেই আন্না হাজারে 2025-এ আপের নির্বাচনের পর, আপের ভরাডুবির পর বক্তব্য রাখলেন। বললেন অরবিন্দ কেজরিওয়াল তার কোনো কথাই শোনেননি, তার কোনো উপদেশই নেননি। তাহলে কি কোথাও অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতার আরিন্দে থাকতে থাকতে নিজের রাজনৈতিক গুরুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন? অনেকে বলছে হ্যাঁ এটাই কারণ। কারণ অরবিন্দ কেজরিওয়াল কোথাও নিজেকে যে স্বচ্ছ ভাবমূর্তির মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে এসছেন, তার শীষমহল, তার আবগারি দুর্নীতি, তার মুখ্যমন্ত্রিত্ব না ছাড়ার জেদ, তার গ্রেফতারের পরেও কন্টিনিউ করার জেদ তাকে নেগেটিভলি ইম্প্যাক্ট করেছে। এবং এই নেগেটিভ ইম্প্যাক্টের কারণেই আম জনতা বুঝতে পেরেছে যে এই আম জনতার পার্টি কিংবা আম আদমি পার্টি এখন হয়তো আর আম আদমির নেই। অরবিন্দ কেজরিওয়াল একের পর এক প্রতিশ্রুতি দিয়েছিলেন, দিল্লিকে ঢেলে সাজাবেন, পরিচ্ছন্নতা আসবে, রাস্তাঘাটের ইমপ্রুভমেন্ট হবে, কমিউনিকেশনস ইমপ্রুভমেন্ট হবে, এবং তার সঙ্গে বলা হয়েছিল যে একাধিক সুবিধে দেওয়া হবে, বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়া হবে, বিনা পয়সায় জল সরবরাহ করা হবে। এর সিংহভাগ প্রতিশ্রুতি কিন্তু অরবিন্দ কেজরিওয়াল রক্ষা করতে পারেননি। এবং ঠিক যখন দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি, একটা বড় সেন্টিমেন্ট কিন্তু, আম জনতার পার্টি যদি আম জনতার জন্যই কাজ না করতে পারে, আম জনতার জন্য রাখা প্রমিসগুলো ফুলফিল না করতে পারে কিংবা প্রতিশ্রুতি পূরণ না করতে পারে, তখন আম জনতা বিকল্প খুঁজবে এবং বিকল্প হিসেবে তারা বিজেপিকেই খুঁজল। একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আম জনতা পার্টির কিংবা আম আদমি পার্টির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ হয়নি, সেই কারণেই মানুষ বুঝতে পেরেছিল কেজরিওয়াল এই সব প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না। তাই বিকল্প খোঁজার চেষ্টা শুরু হয়েছিল এবং ভারতীয় জনতা পার্টি সেই সময় দাঁড়িয়ে আম জনতার কাছে বিকল্প হিসেবে উঠে এসেছিল। গত 10 বছরে বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে জল এবং এরকম জাতীয় অনেক কিছু সুবিধা প্রদান করার কথা বলে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। এবারের নির্বাচনেও সেই কথাগুলো তিনি রিপিট করেন, তিনি বারবার বলেন, কিন্তু কাজ করেনি। বিজেপি পাল্টা তাদের ইস্তেহারে অনেক কিছু ঘোষণা করে,
বিজেপিকে শক্তিশালী বিকল্প হিসেবে বেছে নিয়েছেন সাধারণ মানুষ এই কারণেই, কারণ আপ এত বছর ধরে প্রতিশ্রুতি করার পরও, দেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। কিন্তু ভারতীয় জনতা পার্টি তারাও অনেক বড় বড় প্রতিশ্রুতি করেছে, অনেক বড় বড় প্রতিশ্রুতি পূরণ না করতে পারার পরও সেটাকে একটা মোড়কে সামনে এনেছে। যেমন ধরুন, আমরা সবাই জানি যে বছরে 2 কোটি করে কর্মসংস্থান হবে, এই কথা ঘোষণা করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে। পরবর্তীকালে সেই জব জেনারেশনটাকে কিংবা এমপ্লয়মেন্ট জেনারেশনটাকে কর্মসংস্থানের রূপ দিয়ে তারা বলে দিলেন যে না, গোল্ড লোন, মুদ্রা লোন, হ্যান ত্যান আরো অনেক রকম জিনিসপত্র দিয়ে এই টার্গেট নাকি অ্যাচিভ হয়েছে। সাধারণ মানুষ কনফিউজ হয়ে গিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি এই কথাটা বলতে পারেনি। অরবিন্দ কেজরিওয়ালের জন্য ব্যাপারটা একেবারে উল্টো। তিনি যে বিদ্যুতে ছাড়ের কথা বলেছিলেন সেটা সরাসরি 200 ইউনিট অবধি বলেছিলেন। 200-র বেশি ইউনিট হলে কি হবে সেটা তিনি কোথাও বলে দেননি, এবং যারা 200-র বেশি ইউনিট কনজাম করেছেন, যাদের বিদ্যুৎ ব্যবহার হয়েছে সেই ধার্য করা 200 ইউনিটের বেশি, তারা বুঝতে পেরেছেন যে এটা তাদের জন্য প্রযোজ্যই নয়। একমাত্র তাদের জন্য প্রযোজ্য যাদের কনজামশন কিংবা যাদের বিদ্যুৎ ব্যবহার মাসে 200-র কম থাকবে তাদের, কারণ 200-র বেশি হয়ে গেলেই তাকে পুরো বিদ্যুতের টাকাটাই দিতে হচ্ছে। এটা কোথাও আমজনতা নিজেরা প্রতারণা হিসেবেই দিয়েছে। আপোষের রাজনীতি আরো একটি বড় কারণ। আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে যে আন্দোলন ছিল সেখান থেকেই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল উঠে এসেছেন। অরবিন্দ কেজরিওয়াল হতেন না কিংবা আম আদমি পার্টির জনক হতেন না যদি না আন্না হাজারে সেই সময় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতেন, লোকপাল বিলের জন্য আন্দোলন করতেন, এবং সেই আন্দোলনে আন্নার পাশে অরবিন্দ কেজরিওয়াল থাকতেন। আইআইটি খড়গপুরের গ্র্যাজুয়েট এরকম একজন মানুষ যখন অরবিন্দ কেজরিওয়াল যখন রাজনীতির আঙিনায় নামছেন, তখন তার বক্তব্য ছিল, আমি রাজনীতিকে পরিষ্কার করতে এসেছি, আমি আম জনতার হয়ে কাজ করতে এসেছি, আমি লুটবো না। কিন্তু আবগারি কেলেঙ্কারি কোথাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অনিয়ম হয়েছে। এই সৎ নিষ্ঠাবান পলিটিশিয়ান যার নাম ছিল অরবিন্দ কেজরিওয়াল, যিনি মাফলার জড়িয়ে আম জনতার প্রতিনিধি হিসেবে ঘুরে বেড়াচ্ছিলেন, তিনিও দুর্নীতি করেছেন, তার সরকারও দুর্নীতি করেছে। এবং ফাইনাল নেল ইন দ্য কফিন হয়তো সেদিন পড়েছিল যেদিন এই অরবিন্দ কেজরিওয়াল জেলে যাওয়ার পরও নিজের মুখ্যমন্ত্রিত্ব থেকে সরে আসেননি। এবছর আরেকজন ক্যান্ডিডেট ছিলেন, যিনি অবশ্য অরবিন্দ কেজরিওয়ালের মতো এবছর নির্বাচনে হেরে যাননি, রাদার জিতেছেন, আতোশী মার্লেনা। এককালে দিল্লির এডুকেশন মিনিস্টার ছিলেন। এই আতোশী মার্লেনা কিন্তু এবছরও জিতেছেন। অনেকের বক্তব্য, তিনি চিফ মিনিস্টারও ছিলেন মাঝখানে অন্তর্বর্তী সময়ের জন্য দিল্লির। অনেকের বক্তব্য ছিল, অনেকেরই, এবং আম আদমি পার্টির ভেতরেও একাংশের বক্তব্য ছিল যে এবার অরবিন্দ কেজরিওয়ালের জায়গায় আতোশী মার্লেনাকে চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট করা হোক, কারণ তাহলে হয়তো মহিলাদের জন্য কিংবা মহিলাদের কাছে বার্তাটা খুব সহজভাবে আম আদমি পার্টি পৌঁছতে পারবে এবং মহিলা ভোটার টানতে পারবে আতোশী মার্লেনার মতো একজন ক্যান্ডিডেটকে চিফ মিনিস্টারিয়াল ক্যান্ডিডেট করলে। অরবিন্দ কেজরিওয়াল কিন্তু তাতেও সায় দেননি। অরবিন্দ কেজরিওয়াল কোথাও এই ঘোটালা, এই অ্যারেস্ট হওয়ার পর নিজের ভাবমূর্তি পড়ে গিয়েছে জানার পরেও নিজেই মসনদে বসার জন্য একেবারে নাছোড়বান্দা হয়ে রইলেন, জেদ দেখলেন। আর সেই জেদই কোথাও আম জনতার কাছে তার ঔদ্ধত্যর পরিচয় হয়ে দাঁড়ালো, এমনটাই রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করেন। কারণ আতোশী মার্লেনা ঠিক যেভাবে আম জনতার কাছে, বিশেষ করে ফিমেল ভোটার্স, দিল্লির মহিলা ভোটারদের কাছে পৌঁছতে পারতেন, সেভাবে অরবিন্দ কেজরিওয়াল পৌঁছতে পারেননি। আন্না হাজারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে উঠে আসা সেই অরবিন্দ কেজরিওয়াল, তার রাজনৈতিক মূলধন ছিল দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার। অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়ার মতো শীর্ষ নেতৃত্ব, তারা যখন দুর্নীতির কবলে পড়ল, তাদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠল, তখন দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দলের বিরুদ্ধে আম জনতার দেওয়া প্রতিশ্রুতি কিংবা দলের বিরুদ্ধে আম জনতার জনরোষকে অরবিন্দ কেজরিওয়াল ঠিক করে বুঝতে পারেননি। জনগণকে দেওয়া যেসব প্রতিশ্রুতি ছিল সেই সবকটা ভঙ্গ হয়েছে, এবং জনলোকপালের মতো দুর্নীতি বিরোধী বিল আজ পর্যন্ত যে বাস্তবায়ন করা গেল না দিল্লিতে দাঁড়িয়ে, তার দায়ও কিন্তু আম জনতা কোথাও অরবিন্দ কেজরিওয়ালের ওপরই দিয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের
বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আর যে কারণে এবার আপ বিজেপির কাছে পর্যদস্ত হলো, হেরে গেল। বিশ্বাসযোগ্যতা নিয়ে সংকট তৈরি হয়েছে আপের মধ্যে, এটাও একটা বড় কারণ, এবং এর পেছনেও রয়েছে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগ। জনগণের মধ্যে অনুভূতি তৈরি হয় যে আপ তার যে মূল মন্ত্র, তার যে মূল বিষয়গুলো ছিল, কোর পয়েন্টস, সেই কোর পয়েন্টস থেকে সরে গিয়েছে। ক্ষমতার রাজনীতিকেই এখন আম আদমি পার্টি বেছে নিয়েছে। ওই যে বলছিলাম, অরবিন্দ কেজরিওয়াল নিজের আসন না ছাড়া, নিজের মসনদ না ছাড়া, আতোশী মান্ডলেনার মতো যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও তাকে মাফ করবেন চিফ মিনিস্টেরিয়াল মুখ হিসেবে প্রজেক্ট না করা, কোথাও আমজনতার মনেও এই সমস্ত ইস্যু চার্ন করছিল, রিয়াকশন করছিল, এবং রিয়াকশনটা অত্যন্ত তীব্র হয়, অত্যন্ত দ্রুত হয়। কোথাও আম জনতা বুঝতে পারে যে কোর ইস্যু নিয়ে আম আদমি পার্টি এতদিন লড়ে গেল, সেই সমস্ত কোর ইস্যু থেকে এখন আম আদমি পার্টি সরে গিয়েছে, এক নায়কতন্ত্র কায়েম হয়েছে, এবং ক্ষমতার রাজনীতিকেই আম আদমি পার্টি বেছে নিচ্ছে, যেটা জনতা চায়নি। কেজরিওয়ালের যে খয়রাতি মডেল ছিল, খয়রাতি মডেল, সেই খয়রাতি মডেল একেবারে ব্যর্থ হয়েছে। কংগ্রেস কার্যত না থাকলেও শীলা দীক্ষিতের উন্নয়ন মডেল পুরো নির্বাচন জুড়েই আলোচিত হয়েছে। এক দশক ধরে ক্ষমতায় থাকার পরেও আপ সম্পর্কে ধারণা তৈরি হয়েছে দলটি কেবল খয়রাতি সংস্কৃতিতে বিশ্বাস করে। ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা দল যদি শুধুই ডোল পলিটিক্স কিংবা খয়রাতি সংস্কৃতিতে বিশ্বাস করে, সেই দল একটা পয়েন্ট অবধি উঠতে পারে, তারপর স্যাচুরেট হয়ে যায়। ঠিক এই কারণেই দিল্লির উন্নয়নের দিক থেকে একেবারে পিছিয়ে পড়েছিল আম আদমি পার্টি, এবং তার কারণে যেটা হলো সেটা আরো সাংঘাতিক। আম আদমি পার্টির যে ভোট ব্যাংক, সেই গোটা ভোট ব্যাংক ভাগ হয়ে গেল। কংগ্রেসের সঙ্গে জোট হলো না। কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ায় মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে আপ হেরে গেল। বিজেপির ঝুলিতে মুসলিম ভোট গেল, মাইনরিটি ভোট, যেটাকে বলা হতো বিজেপির একেবারে অ্যান্টি ভোট, সেই অ্যান্টি ভোট কিন্তু বিজেপির কাছে গেল। কংগ্রেস জিততে না পারলেও আপের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ালো তারা। AIMIM কিংবা অল ইন্ডিয়া মুসলিমস, AIAIM মুসলিম এলাকাগুলিতে আপের ভোট বাক্সে ভাগ বসালো। এখানে যদি কংগ্রেসের সাথে জোট থাকতো, তাহলে হয়তো AIMIM, আসাদুদ্দিন ওয়েসির পার্টি, অতটা প্রভাব ফেলতে পারতো না। ভোট গেল বিজেপির কাছে, বাকি যে ভোট রইল তা আপে না পড়ে চলে গেল AIMIM কিংবা AIMIM। আপে অন্তর্দ্বন্দ্ব রয়েছে, যে অন্তর্দ্বন্দ্ব রীতিমতো আপকে এবছর ভুগিয়েছে। বেশ কয়েকজন পুরনো বিধায়ককে টিকিট দেয়নি আপ, জানিয়ে তাদের নিজেদের দলের ভেতরেই অসন্তোষ ছিল। 7 জন বিধায়ক আপ ছেড়ে বিজেপিকে সমর্থনের সিদ্ধান্ত ঘোষণা করে, তাতে আপের চাপ আরো বাড়ে। এই সব মিলিয়ে যদি আমরা দেখি, আম আদমি পার্টি এবছর নিজেদের দেওয়াল, নিজেদের গড়া ব্যাস্টিয়ন রক্ষা করতে পারল না। আর এর সবের দায় একটা মানুষকে নিতে হবে, তার নাম অরবিন্দ কেজরিওয়াল। এই অরবিন্দ কেজরিওয়াল যদি নিজের ভাবমূর্তির কথা ভাবতেন, যদি একবার ভাবতেন যে তার থেকেও বেটার ক্যান্ডিডেট রয়েছে, আতোশী মান্ডলেনা রয়েছেন, আতোশী মান্ডলেনা যিনি দিল্লির চিফ মিনিস্টার হিসেবেও সার্ভ করেছেন অন্তর্বর্তী সময়ে, এবং যার মহিলাদের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং দলের মানুষের কাছেও, দলের কোর কমিটির কাছেও গ্রহণযোগ্যতা বেশি, তাকে যদি তিনি চিফ মিনিস্টারিয়াল বার্থ ছাড়তেন, হয়তো এই রেজাল্ট কিছুটা হলেও অন্যরকম হতো। এবং যদি কংগ্রেসের সাথে হাত মেলানো যেত, তাহলে হয়তো ভোট ভাগাভাগি হতো না, আপের ঘরে আরো কয়েকটি আসন আসত। এবার প্রশ্ন হচ্ছে, এই খৈরাতি পলিটিক্স বলুন, এই প্রতিশ্রুতির পলিটিক্স বলুন, এগুলো তো বাংলাতেও আছে। অলরেডি দিল্লি জয়ের পর বাংলায় ভারতীয় জনতা পার্টির বড় নেতা এবং বাংলার যিনি প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি বলেছেন যে 26-এ এবার বাংলার পালা, অর্থাৎ 26-এ এবার পালা বদল হবে। 26-এ আর তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না, 26-এ সরকার হবে ভারতীয় জনতা পার্টির, ঠিক যেমন দিল্লিতে হয়েছে। সত্যি কি তাই?
দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে পরাজিত করে ২৭ বছর পর রাজধানীতে যখন বিজেপি দখল করলো, গত দুবার বিধানসভা নির্বাচনে আপ যে ঝাড়ু দিয়ে সবাইকে সাফ করেছিল, এবার তাদেরই সরে যেতে হয়েছে গেরুয়া শিবিরের ধাক্কায়। সেই নির্বাচনে বিজেপির বিরাট কোনো কৃতিত্ব নেই, কারণ কংগ্রেস যে ভোট শতাংশ পেয়েছে সেটা আপের সঙ্গে যোগ করলে বিজেপির ক্ষমতায় আসা এক প্রকার অধরাই থাকতো। আপের সঙ্গে কংগ্রেসের সংঘাতেই যে এমন ঘটনা ঘটেছে সেটা একেবারে ক্লিয়ার। ইন্ডিয়া জোটের দুই শরিক দলের দূরত্বের সুযোগ নিয়েছে বিজেপিরা সবাই জানে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সে কথাই জানালেন বিধানসভায়। শুভেন্দু অধিকারীর সমস্ত রকম বক্তব্যকে ধূলিসাৎ করে একেবারে নির্বাচনী অঙ্ক দিয়ে বুঝিয়ে দিলেন যে আপ জিতেছে আপ এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে। কারণ যদি আপ প্লাস কংগ্রেসের ভোট পার্সেন্টেজ আপনারা দেখেন, বিজেপির ক্ষমতায় আসার কোনো কারণই ছিল না। এদিকে কংগ্রেস এবং আম আদমি পার্টি নিজেদের মধ্যে সমঝোতা করেনি, তাই দিল্লি নির্বাচনে জয়ী হয়েছে বিজেপি। সোমবার এমন মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই ফলাফলের জন্য ইন্ডিয়া জোটের দুই শরিককে সমানভাবে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আজ বাজেট অধিবেশন শুরু হয়েছে। 12ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির নির্বাচনে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত তাহলে এই ফল হতো না। আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি, একসঙ্গে থাকলে এমন ফল হতো না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় দাঁড়িয়ে সেই কথাই বলেছেন, যার জবাব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তবে বাংলায় কারো সঙ্গে জোটের প্রয়োজন নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মনে করিয়ে দিয়েছে। আমাদের প্রশ্ন, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কি হাতে হাত রাখবে? কারণ বিগত এতগুলো নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু দেখিয়ে দিয়েছে তারা একাই ১০০। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কংগ্রেসের যে কোনো প্রয়োজন নেই তাদের সঙ্গে আসার, সেই যুক্তি দেখিয়ে তিনি বলেছেন, বাংলায় আমাদের কারো প্রয়োজন নেই। আমরা ২০২৬ সালে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার ক্ষমতায় আসব। ইটস আ বিগ ক্লেম। ২০২৬ সালে 2/3 মেজরিটি নিয়ে, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস, বলছেন খোদ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির নির্বাচনের কয়েক শতাংশের হেরফের ভোটের ফলাফল নির্ধারিত হয়েছে। কংগ্রেস নমনীয় হয়ে জোট করলে এটা হতো না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাই থেকে শিখবেন, নাকি তিনি যেটা বলছেন যে তিনি একাই ১০০, একাই তিনি করে ফেলতে পারবেন, সেটাই ঠিক? তিনি কি বলেছেন আরেকবার দেখাবো আপনাদের। বাংলায় আমাদের কারোর প্রয়োজন নেই, আমরা ২০২৬-এ 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় ফিরব। দিল্লি ও হরিয়ানায় আপ এবং কংগ্রেস একসঙ্গে থাকলে ফল এমন হতো না। গত ৩ মাসে একাধিকবার বলেছেন দলে এবং সরকারে তিনি শেষ কথা, এবং আজ বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সেই কথা আরো একবার স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী তিনি দলের অন্দরে তিরস্কার করলেন এবং পুরস্কারের রেওয়াজও চালু করেছেন। পরিষদীয় দলের বৈঠকে কেউ কেউ যেমন হুঁশিয়ারির সঙ্গে তিরস্কৃত হয়েছেন, তেমন কেউ কেউ পুরস্কৃতও হয়েছেন। স্বয়ং দলনেত্রী তাদের কাজের প্রশংসাও করেছেন। পাশাপাশি পরিষদীয় দলকে মমতা বলেছেন, বুথ এবং ব্লক স্তরে কারা দলের দায়িত্বে থাকবেন সে ব্যাপারে বিধায়করা যেন মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছেই তাদের পরামর্শ পাঠান, অন্য কারো কাছে নয়। আলাদা ফাইল করে আগামী ২৫শে ফেব্রুয়ারির মধ্যে অরূপের কাছে সেই নামগুলি জমা দিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন তারপর তিনি সবটা দেখে নেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও মনে করিয়ে দিয়েছেন যে তিনি তৃণমূলের শেষ কথা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেন যে তিনি 2/3 মেজরিটি নিয়ে ২৬-এ ফিরবেন, তখন এই কথাটা হেলায় উড়িয়ে দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কারোর কাউকে পছন্দ নাও হতে পারে, কিন্তু কারো বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক নয়। গোষ্ঠী কন্দল বন্ধ করতে হবে, পুরনো কর্মীদের সঙ্গে নিয়ে চলতে হবে। শুধু নবীনরাই নন, প্রবীণরাও পার্টিতে থাকবেন ভালোভাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এই নবীন প্রবীণ দ্বন্দ্ব দলকে আড়াআড়ি ভাগ করতে পারে অনেকেই মনে করেছিল। নতুন পুরনো সবাইকে নিয়ে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে হবে বলছেন
দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিসের ইঙ্গিত দিচ্ছেন বুঝতে পারছেন? নবীনকে, প্রবীণকে, কারা নবীন, কাদের সংখ্যাগরিষ্ঠতা বেশি, নবীনদের না প্রবীণদের? তিনি আরো বলেছেন রাজনৈতিক কারণেই জেলে আটকে রাখলো জ্যোতিপ্রিয় মল্লিককে। বালুর বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি ইডি, তাই জামিন পেয়েছে। এবং এই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু গতকাল থেকেই তার রাজনৈতিক কর্মসূচি আবারও শুরু করে দিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের কন্ট্রোলে ছিল দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা। বালু ইজ ব্যাক। অনেকেই বলছে জ্যোতিপ্রিয় মল্লিক ফেরা মানে দক্ষিণ 24 পরগনা আর একার কারো কন্ট্রোলে থাকবে না। আরো স্পেসিফিকলি বললে দলীয় স্তরে সাংসদ যেই থাকুন, ডায়মন্ড হারবার আর কারোর একার মডেল থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন যে ক্ষমা অনেকেই চেয়েছে, কিন্তু বারবার ক্ষমা চাইলে ক্ষমা করা যায় না। মদন মিত্র উদয়ন গুহর উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলছেন, আপনাদের নিজেদের ঝামেলায় তো কান পাতা দায়, নিজেদের দ্বন্দ্ব মেটাও। জামুরিয়ার বিধায়ক নরেন চ্যাটার্জি ও আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়কে রীতিমতো ধমক দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাবিনা ইয়াসমিন ও আব্দুল রহিম বক্সি নিজেদের মধ্যে ঝামেলা মেটাও, সাবিনাকে আরো অ্যাক্টিভ হতে হবে। সরাসরি তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার দেখিয়ে দিলেন তিনি ফাইনালসে, তিনি ফাইনাল কল নেবেন। তবে অল ইজ নট ওয়েল এখানেই শেষ হয়ে যাচ্ছে না। একটা জিনিস দলকে ভাবাচ্ছে, রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের প্রত্যাবর্তন এবং তার রাজনীতিতে আবার অ্যাক্টিভলি পার্টিসিপেট করা কোথাও দলের মধ্যে দ্বন্দ্ব বাড়াবে না তো? কারণ দক্ষিণ 24 পরগনা যে এলাকা জ্যোতিপ্রিয় মল্লিকের কন্ট্রোলে থাকতো, সেই এলাকা এখন অন্য কারো কন্ট্রোলে এবং তিনি রীতিমতো দলের সেনাপতি। কানাঘুষো যে বিভাজনের কথা শোনা যাচ্ছে, যে দল নাকি আড়াআড়ি ভাগ হয়ে যেতে পারে, কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে অভিষেকের জন্য একটি বাক্য খরচ করলেন না কেন? শুভেন্দু অধিকারী আবার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ 2/3 মেজরিটি নিয়ে ফেরার ক্ষমতার দাবি একেবারে সন্দিহান দাবি, কোনোদিন এটা হবে না। তিনি বলেছেন উনি মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। 21-এ তিনি বলেছিলেন গদ্দারকে হারাবেন, হারাতে পারেননি। সেই নন্দীগ্রামের ফলাফল নিয়ে আরেকবার তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাবো। না, তিনি তো মোদিজিকে অনেকবার তাড়িয়েছেন। উনি 19 সালে ব্রিগেডে সভা করে ইউনাইটেড ইন্ডিয়া ডাক দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন এবার আমরা দিল্লি দখল করব। তারপরে 21-এ তিনি এখান থেকে গিয়ে নন্দীগ্রামে দাঁড়ালেন, বললেন আমি গদ্দারকে হারাবো। তাই এগুলো দেখেছেন মমতা ব্যানার্জির সব প্রেডিকশন লাগে না। উনি 21 সালে ভোটে জেতার পরে কোভিডের সুযোগ, হাইয়েস্ট মুসলিম তোষণ, কাউন্টিং হলে লুট করে কিছু সিট আমাদের থেকে বেশি পেয়ে ক্ষমতায় এসেছেন। তারপরে তুমি বলেছিলেন বাংলা দখল হয়েছে, এবারে গোয়া দখল করতে যাব। এখানকার মায়েদের 1000 টাকা দেন, গোয়ার মায়েদের বলেছিলেন 5000 দেবেন। বড় একটা শূন্য নিয়ে এসেছেন। ত্রিপুরা দখল করতে গেছিলেন, নোটার থেকে কম ভোট নিয়ে এসেছেন। অতএব মমতা ব্যানার্জির স্বপ্ন সবসময় যে পূরণ হয় তা নয়। তিনি স্বপ্ন দেখতে পারেন, তার লোকেদের ধরে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু বাস্তব খুব কঠিন। অত্যন্ত রাজনৈতিক কথা বলেছেন শুভেন্দু অধিকারী, কিন্তু এখানে কয়েকটা প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের, আমাদের সাংবাদিকদের মনে সত্যি উঁকি মারে। যেমন ধরুন, শুভেন্দু অধিকারী বলছেন স্বপ্ন যে কেউ দেখতে পারে। স্বপ্ন তো বিজেপিও দেখেছিল 2021-এ বাংলা দখল করবে, হলো কই? স্বপ্ন তো বিজেপিও দেখেছিল 2024-এ বাংলা দখল করবে, হলো কই? স্বপ্ন তো বিজেপিও দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির দায়ে শ্রীঘরে পাঠাবে, হলো কই? আর এই হলো কইতেই এখন একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে আসছে। কারণ আজকে রাজ্যপালও কিন্তু ছেড়ে কথা বলছেন না। রাজ্যপাল তার ভাষণে বিধানসভায় একেবারে ইউটার্ন মেরে দিয়েছে।
ইউটার্ন করে যে রাজ্যপাল এতদিন রাজ্যকে আইন শৃঙ্খলা নিয়ে বিততেন, রাজ্যকে নারী সুরক্ষা নিয়ে বিততেন, সেই রাজ্যপাল বলছেন এই রাজ্যের আইন শৃঙ্খলা নাকি তুমুল, এই রাজ্যের আইন শৃঙ্খলা, তার ঢালাও প্রশংসা করছেন রাজ্যপাল। সে প্রসঙ্গে আসবো একটা ছোট্ট বিরতির পর, কিন্তু বিরতিতে যাওয়ার আগে শুভেন্দু অধিকারীর কথার জবাব দিয়েছেন দি গ্রেট কুণাল ঘোষ। সেই কুণাল ঘোষ কি বললেন শুনবো। আমরা খুব পরিষ্কারভাবে বলছি, যদি কেউ কোথাও কোনো অন্যায় করে থাকেন, তৃণমূল কংগ্রেস রেয়াত করে না। তৃণমূল কংগ্রেসই বাংলাকে ভালো রেখেছে এবং কোনো ভুল ত্রুটি থাকলে সংশোধন করে আরও ভালো কাজ করতে পারে তৃণমূল কংগ্রেস। কোথায় কি হচ্ছে, দিল্লিতে কি হলো, অমুক জায়গায় কি হচ্ছে, এর ন্যূনতম প্রভাব বাংলায় পড়বে না। মুখ্যমন্ত্রীও বলে দিয়েছেন বিপুল সংখ্যক আসনে, 2/3 বেশি সংখ্যক আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন পশ্চিমবঙ্গের। আমি আপনি ভাবছিলাম যে এখানেই হয়তো গল্প শেষ হয়, 2026-এ মেজরিটি হবে কি হবে না সেটা 2026-এ গিয়ে বুঝবো, কিন্তু দাঁড়ান, পিকচার আবি বাকি মেরে দোস্ত। কারণ রাজ্যপাল যে ইউটার্নটা আজকে নিলেন এবং সেই ইউটার্ন নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন, সেটা দেখে অনেকেই জিজ্ঞেস করছেন আবার সেটিং হয়েছে নাকি, এবার সেটিংটা কোথায় হলো। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। রাজ্যপালের ভাষণ এবং সেই ভাষণে ইউটার্ন এবং সেই ইউটার্নের ভাষণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক গুচ্ছ অভিযোগ। ছোট্ট বিরতির পর।